হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। আমি ডাক্তার গোলাম মাসুদ মৃধা, ইন্টিগ্রেটিভ ডার্মাটোলজিস্ট অ্যান্ড প্রেসিডেন্ট ইন্টিগ্রেটিভ ডক্টরস অ্যাসোসিয়েশন অফ বাংলাদেশ আইডাপ। আমার ভুবনে সকালকে স্বাগতম। প্রতিদিনের মতো আজকেও একটা নতুন ভিডিও নিয়ে আপনাদের কাছে হাজির হয়েছি। আজকের ভিডিওটা একটু ব্যতিক্রমী। আজকের ভিডিওটা হচ্ছে হাইড্রোসিল, আমরা বাংলায় বলতে পারি একশিরা রোগ। এখন হাইড্রোসিল সম্পর্কে দুই চারটা কথা বলবো। পুরুষের টেস্টিসের উপরে, দুটো টেস্টিসের উপরে আবরণী পর্দা থাকে এবং তার উপরে আরেকটা আবরণী পর্দা থাকে। সেই আবরণীর পর্দাটার নাম হচ্ছে টিউনিকা ভ্যাজাইনালিস। এবং এইখানে যদি কোনো কারণে পানি জমে, ফুলে যায় বা ব্যথা হয়, এগুলোই আমরা হাইড্রোসিল বলি। হাইড্রোসিলের আবার তিনটা অবস্থা রয়েছে। একটা হচ্ছে যদি টিউনিকা ভ্যাজাইনালিসের মধ্যে আমাদের কোনো কারণে স্পাম ঢুকে যায়, সেসব ক্ষেত্রে কিন্তু আমরা স্পার্মাটোসিস বলি। আমরা যদি আমাদের অন্যদিকে হচ্ছে আমাদের টিউনিকা ভ্যাজাইনালিসের মধ্যে যদি আমাদের রক্ত রস ঢুকে যায়, সেই ক্ষেত্রে আমরা হেমাটোসিস বলি। আমাদের টিউনিকা ভ্যাজাইনালিসের মধ্যে যদি পানি জমে বা তরল পদার্থ জমে, সেই অবস্থাটাকে আমরা বলি হাইড্রোসিল। মোটামুটি তিনটা অবস্থা আমরা পেয়ে থাকি। এইবার কি কি কারণে এই হাইড্রোসিলটা হয় এটা নিয়ে আলোচনা করব। আসলে বহুবিধ কারণ রয়েছে, মেজর কারণগুলো নিয়ে আপনাদের সাথে আলোচনা করব। প্রথম হচ্ছে ভাইরাস জনিত কারণ। অনেক সময় আমাদের মামস হয়, ওই ধরনের ভাইরাস যদি আক্রান্ত হয়, সেসব ক্ষেত্রে আমাদের স্পার্মেটিক কর্ড ফুলে যায়, ব্যথা হয়, জ্বর হয়। অনেক সময় যেসব উঠতি বয়সী ছেলেরা অতিমাত্রায় হস্তমৈথুন করে, প্রতিদিন হস্তমৈথুন করে, সেই সব ক্ষেত্রে স্পার্মেটিক কর্ডটা আক্রান্ত হয়ে এর মধ্যে রস জমতে পারে বা পানি জমতে পারে। অন্যদিকে অন্য কারণ হচ্ছে যেসব ছেলেরা খেলাধুলা করে এবং দীর্ঘমেয়াদী খেলাধুলা করে, দীর্ঘমেয়াদী জার্নি করে, কিন্তু তারা জাইঙ্গা ব্যবহার করে না, সেসব ক্ষেত্রে তাদের স্পার্মেটিক কর্ডে তাদের পানি জমতে পারে, ফুলে যেতে পারে। এরপর কোনো কারণে যদি আঘাত লাগা হোক বা চাপ লাগা হোক, ইনফেকশন হলে সেসব ক্ষেত্রে হাইড্রোসিল হতে পারে। অন্যদিক কারণ হচ্ছে, আমি আগেই বলেছি, আঘাত। জোরে কেউ ধাক্কা দিলে, কোনো বল পড়লে বা কোনো ক্রিকেট বল পড়লে, বিভিন্ন জায়গায় যদি আঘাত লাগে, সরাসরি আঘাত লাগে বা ঘুষি কিল লাগলে, এগুলো লাগলে কিন্তু এই হাইড্রোসিলটা হতে পারে। আমার একটা সর্বশেষ কারণ হচ্ছে যে জেনেটিক কারণ। অনেক সময় জিনগত কারণের জন্য এটা হতে পারে। তো এইবার আসি আমরা লক্ষণ নিয়ে। কি কি লক্ষণ দেখলে আমরা বুঝতে পারবো তার হাইড্রোসিল হয়েছে। সেটা হচ্ছে যে অনেক সময় আমাদের টেস্টিস, আমার অন্ডকোষ দুইটা, অথবা কখনো দুইটা আর কখনো একটা এবং কখনো দুইটা, উভয়ই ফুলে যেতে পারে, হঠাৎ করে ফুলে যেতে পারে, ব্যথা হতে পারে। এরপরে যদি আমরা খেলাধুলা করতে যাই, খেলাধুলায় বল পড়তে পারে, কেউ কনুর গুতা লাগতে পারে, এইসব কারণে, অথবা কোনো কোথাও যেতে টেবিলের কানায় যদি ধাক্কা লাগে, সেসব ক্ষেত্রেও কিন্তু এই সমস্যাটা অ্যারাইজ করতে পারে এবং তখন ব্যথা হয়। আবার আমি আগেই বলেছি যে ইনফেকশন যদি কারণে হয়, যদি শরীরে কোনো আঘাতজনিত কারণে হয়, যে ইনফেকশন হয়ে যায় ওই জায়গাটা, সেসব ক্ষেত্রে ফুলে যায়, জ্বর আসে, টনটন করে ব্যথা হয়। অন্যদিকে কারণ হচ্ছে আমাদের একটা রোগ আছে ফাইলেরিয়া, যেটা এক ধরনের কৃমি আমাদের শরীরে যদি ঢোকে কোনোভাবে, সেই ফাইলেরিয়ার কারণে আমাদের পায়ের নিচের গোড়ালিটা ফুলে যায়
এবং এটা কিন্তু আমাদের টেস্টিস দুটাকেও আক্রান্ত করে। টেস্টিস দুটো আক্রান্ত করলে কি হয়, টেস্টিস দুটো ফুলে যায় এবং ওর মধ্যে পানি জমা হয়, ফ্লুইড জমা হয়। অন্যদিকে আমরা এই যে দীর্ঘদিন ধরে সিফিলিস, গনোরিয়া, ক্লাইমেডিয়া, এইসব এইডস, এইসব কারণে যে দীর্ঘদিন ভোগে কেউ, সেই সব ক্ষেত্রেও কিন্তু এই সেখানে ব্যথা হয়, ফুলা হয়, ফ্লুইড জমে এবং দুই সাইডে ব্যথা ছড়াই পড়তে পারে। মোটামুটি এই লক্ষণগুলো যদি আমরা দেখি তাহলে আমরা বুঝবো তার হাইড্রোসিল হয়েছে। দর্শক শ্রোতা, এইবার আসি আমরা ট্রিটমেন্ট প্রসিডিউর নিয়ে। আপনাদের আগে বলে রাখি, হাইড্রোসিল যদি সেকেন্ড স্টেজে যায়, খুব বেশি পানি জমে, খুব বেশি ফুলে যায়, খুব বেশি মানে মানে টিনিকে ভাজানিসের মধ্যে কোনো স্পাম জমে থাকে, অথবা কোনো রক্তরস জমে থাকে, অথবা তরল পদার্থ ফ্লুইড জমে, সেসব ক্ষেত্রে যদি প্রাথমিক অবস্থা হয় এবং অল্প হয়, সেই সব ক্ষেত্রে হয়তো অ্যান্টিবায়োটিক দিয়ে সারা সম্ভব হয়। যদি এটা সেকেন্ড স্টেজে যায়, সেসব ক্ষেত্রে কিন্তু সার্জিক্যাল প্রসিডিউরের মাধ্যমে এর সমাধান করা শ্রেয় এবং উচিত। তো ফার্স্ট স্টেজে যারা অবস্থান করবে তাদের জন্য আমি কিছু এলোপ্যাথিক ঔষধের পরামর্শ দেব। সেটা হচ্ছে, আপনারা যদি প্রথম স্টেজে থাকে এবং ভাইরাল যদি কারণে হয়, তার সেসব ক্ষেত্রে আপনারা ডেফ্লাজিকট অথবা প্রেডনিসোলন গ্রুপের ওষুধ আপনারা একটা করে 3 বার দিতে পারেন, 6 mg, অথবা প্রেডনিসোলন অথবা 5 হয়, 10 হয়, একটা করে 3 বার দিলে মোটামুটি 1 মাস যদি টেম্পারিং ডোজে দেওয়া হয়, প্রথম 20 দিন 3টা করে, তারপরে 5 দিন 2টা করে, তারপর 5 দিন একটা করে যদি টেম্পারিং ডোজে দেওয়া হয়, সাথে যদি অ্যান্টিহিস্টামিন দেওয়া হয়, ব্লাস্টিন গ্রুপের ওষুধ রাতে একটা করে, এর সাথে যদি ইনফেকশন জনিত কারণ হয়, সাথে আমরা লিনেজোডেট গ্রুপের ওষুধ আমরা দিতে পারি একটা করে 2 বার 600, আর ছোটদের আমরা লিনেজোডেট সিরাপ দিতে পারি অথবা 400 দিতে পারি বিডোজে, সাথে অ্যান্টি আলসারিন দিতে পারি। যদি ব্যথা তীব্র হয় সেসব ক্ষেত্রে আমরা ডাইক্লোফেনাক পটাশিয়াম দিতে পারি, সোডিয়াম নট সোডিয়াম, পটাশিয়াম দিলে তাদের ব্যথাটা অনেকাংশে কমে যাবে। এছাড়া আমরা কিছু পরামর্শ দিব আপনাদের। দর্শক শ্রোতা, এইখানে যেহেতু সার্জারি হচ্ছে এর সেকেন্ড স্টেজ, সার্জারি হচ্ছে এর বেস্ট অপশন, সেহেতু আমরা সার্জারি আগে আমরা কিছু নিয়মকানুন মেনে চলতে পারি। যেমন আমরা যদি মার্কেটে পাওয়া যায়, আমরা যদি ব্লাডোনা প্লাস্টার, এটা জার্মানির যেটা, সেটা সবচেয়ে ভালো। এটা যদি আমরা বোথ টেস্টিসে একটু প্লাস্টারটি একটু গরম, মানে উপরে কাগজটা খুলে আমরা যদি 2 টেস্টিসে লাগাই দিতে পারি এবং 3 দিন রাখার পরে খুলে ফেলে দিয়ে পরিষ্কার করে আবার একটা লাগাই, এরকম যদি আমরা 3 দিন পর পর এটা চেঞ্জ করি এই ব্লাডোনা প্লাস্টার লাগিয়ে, তাহলে কিন্তু আস্তে আস্তে ফ্লোটা কমে আসবে। এটা কিন্তু আমি পরীক্ষিত, আমি অনেক পেশেন্টকে দিয়েছি, তারা এই ফ্লোগুলো কমে আসছে এবং ব্যথাও কমে যায়। এবং আপনারা অবশ্যই জাইঙ্গা ব্যবহার করবেন। আপনারা দৌড়ঝাঁপ করার আগে, খেলাধুলার আগে অবশ্যই জাইঙ্গা ছাড়া আপনারা এগুলো করবেন না। যদি কোনো ভাইরাস আক্রান্ত হয়ে থাকে, আপনি বুঝতে পারবেন আপনার হঠাৎ করে এটা ফুলে যাবে, জ্বর আসবে, টনটন করে ব্যথা হবে, দ্রুত ডাক্তারের পরামর্শ নেবেন। পুষ্টিকর খাবার খাবেন, স্যাঁতসেঁতে আবহাওয়া থেকে দূরে থাকবেন, যে জায়গাটা পরিষ্কার ফ্রিজের খাবার খাবেন না, এবং সর্বসাকুল্যে আপনি অর্গানিক খাবার চেষ্টা করবেন, তাহলে ভাইরাস জনিত কারণে আপনারা আক্রান্ত হবেন না। এবং যারা কম বয়সী মানুষগুলো আছে তাদের জন্য উপদেশ থাকবে, যারা সদ্য যৌবনপ্রাপ্ত, দয়া করে অতিমাত্রায় হস্তমৈথুন করবেন না। আপনি হস্তমৈথুন করে আপনার এই বিপদ দিকে নিয়ে আসবেন না। মনে রাখবেন, হস্তমৈথুনে আপনার ভবিষ্যৎ অন্ধকার হয়ে যেতে পারে। আপনি এখন তো আক্রান্ত হবে নেই, এখন আপনার স্পার্মেটিক কর্ড আক্রান্ত হতে পারে, টেস্টিসগুলোর কার্যক্ষমতা কমে যেতে পারে। আপনার টেস্টিস কার্যক্ষমতা কমে গেলে আপনার কিন্তু স্পার্ম কাউন্টও কমে যাবে। সুতরাং অতিমাত্রায় হস্তমৈথুন কিন্তু একটা বড় বিপদ। সুতরাং ইয়ংরা আপনারা এই কাজ থেকে বিরত থাকবেন আর স্বাস্থ্যবিধি মেনে চলবেন। তো আজ এই পর্যন্তই। আমার এই
বক্তব্য যদি আপনাদের ভালো লেগে থাকে, আলোচনা যদি ভালো লেগে থাকে, আমার পেজ ডাক্তার গোলাম মাসুদ মৃধা, আমার ইউটিউব চ্যানেল চিকিৎসা সেবা, এই দুটোতেই আপনার লাইক, শেয়ার, কমেন্ট করে আমার কাছে থাকবেন। সামনে নতুন কোনো ভিডিও নিয়ে দেখা হবে। সেই পর্যন্ত সবাই ভালো থাকবেন। সবার জন্য শুভকামনা। আল্লাহ হাফিজ।